বিএনপি নেতাকর্মীদের সহায়তা ছাড়া সরকার সফল হতে পারবে না বললেন প্রধানমন্ত্রী। দায়িত্ব নেয়ার পর প্রথমবারের মতো ৩ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের সাথে মতবিনিময়। আমরা মানুষকে যে কমিটমেন্ট দিয়েছিলাম সেই কমিটমেন্টগুলো বাস্তবায়ন করা। বিএনপি যদি সহযোগিতা না করে অনেক ক্ষেত্রেই সরকার সফল হতে পারবে না। গণভোটের রায়ের বাস্তবায়ন চান প্রবাসীরা। জাপান থেকে ফিরে জানালেন জামায়াত আমির। জুলাই সনদের সংস্কার নিয়ে ছলচাতুরি করছে বিএনপি, অভিযোগ এনসিপির। সরকার বা বিএনপি একটা ছলচাতুরি করছে। তারা জুলাই সনদকে জুলাই আদেশ বা গণভোটের সাথে একটা বাইনারিতে নিয়ে গেছে এবং তার উপরে স্থান দিচ্ছে। আহতদেরকে, পঙ্গুদেরকে এরা গলায় জড়াইয়ে ধরে বলল গণভোটের রায় আর জুলাই সনদ দুইটা যেন অক্ষরে অক্ষরে বাস্তবায়ন হয়। কাপাসিয়ায় মা ৩ সন্তান সহ ৫ জনকে গলা কেটে হত্যা। সন্দেহভাজন গৃহকর্তা পলাতক। ঘরের ভেতর থেকে হত্যায় ব্যবহৃত চাপাতি উদ্ধার। সবাইকে আমন্ত্রণ। যমুনা নিউজে আপনাদের সঙ্গে আছি আমি ফয়সাল তিতুমির। এতক্ষণ শিরোনামগুলো দেখলেন। নির্বাচনে ইস্তেহার বাস্তবায়নে নতুন যুদ্ধ শুরু করছে সরকার। বিএনপি নেতাকর্মীরা এ সময় পাশে না দাঁড়ালে সফল হওয়া কঠিন হবে। ছাত্র, যুব এবং স্বেচ্ছাসেবক দলের জেলা ও বিভাগীয় পর্যায়ে নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় কথা বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অনুষ্ঠানে সরকারের কর্মপরিকল্পনা মাঠ পর্যায়ে নেতাকর্মীদের কাছে তুলে ধরেন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীরা। এগুলো বাস্তবায়নে চান সবার সহযোগিতা। প্রধানমন্ত্রী দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো মাঠ পর্যায়ের নেতাকর্মীদের ডাকলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সেই ডাকে সাড়া দিয়ে সকাল থেকেই রাজধানীর কেআইবি মিলনায়তনে জেলা, বিভাগীয় পর্যায়ের ছাত্র, যুব, স্বেচ্ছাসেবক দলসহ বিএনপির শীর্ষ নেতাদের ঢল নামে। বিএনপি আয়োজিত এই মতবিনিময় সভায় সরকারের পরিকল্পনা তুলে ধরেন মন্ত্রীরা। তাদের কাজ নিয়ে প্রশ্ন করার সুযোগ পান মাঠ পর্যায়ের নেতারা। সরাসরি কোশ্চেন করছেন যে এটি কেন নেওয়া হয়েছে বা এই পরিকল্পনা নেওয়া ভুল ছিল নাকি সঠিক ছিল। আজকে সেশনটা হলো তো মূলত গভর্নমেন্টের এই কার্যক্রম নিয়ে নেতৃবৃন্দকে অবহিত করার। কিন্তু কি উপলব্ধি থেকে এই আয়োজন, কি বা অর্জিত হবে এই মতবিনিময় সভার মাধ্যমে? দেশ এবং জাতির উন্নয়নের জন্য দল এবং সরকার যে পারস্পরিক সম্পর্ক, সেই সম্পর্ক আরও দৃঢ় হবে। সরকারের জবাবদিহিতা নিশ্চিত হবে এবং একই সাথে সরকারের যে ভুল ত্রুটিগুলো হচ্ছে সেগুলো শুধরে সরকার আগামীতে আরও ভালোভাবে এগিয়ে যাবে বলে আমরা প্রত্যাশা রাখছি। দিনব্যাপী আয়োজনে স্বাগত বক্তব্য দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। স্মরণ করিয়ে দেন নির্বাচনের আগে দেশে সুশাসন প্রতিষ্ঠা সহ বিএনপির দেয়া প্রতিশ্রুতির কথা। আমরা মানুষকে বলেছিলাম যে আমাদের উপরে যেরকম অত্যাচার নির্যাতন হচ্ছে, যেরকম গুম খুনের শিকার হচ্ছে রাজনৈতিক দলের নেতা কর্মীরা, আমরা চাই দেশে এমন একটি রাজনৈতিক পরিস্থিতি হোক যেখানে আমরা ডিবেট করব, কথা বলবো, কিন্তু এরকম পরিস্থিতি আমরা তৈরি হতে দেব না। প্রিয় নেতৃবৃন্দ, যেই কথাটি বলছিলাম, যুদ্ধ একটি শেষ হয়েছে, এখন আরেকটি যুদ্ধ শুরু হয়েছে। কি সেই যুদ্ধ? সেই যুদ্ধটি হচ্ছে আমরা মানুষকে যে কমিটমেন্ট দিয়েছিলাম সেই কমিটমেন্টগুলোর বাস্তবায়ন করা। সেই প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকারের পাশে দাঁড়িয়ে বিএনপি নেতাকর্মীদের সহযোগিতা করার আহ্বান জানান প্রধানমন্ত্রী। আমরা বলি বর্তমান সরকার বিএনপি সরকার, অর্থাৎ সরকার ঠিকই আছে কিন্তু বিএনপি সরকার। সেজন্য বিএনপি যদি সহযোগিতা না করে অনেক ক্ষেত্রেই সরকার সফল হতে পারবে না। এবং বিএনপির সফলতা তখনই নির্ভর করছে যখন আপনারা এখানে উপস্থিত প্রত্যেকটি মানুষ এবং আপনারা যাদেরকে নেতৃত্ব দিচ্ছেন তাদেরকে সাথে নিয়ে সরকারের পেছনে এসে না দাঁড়ান। তা এর বাইরেই হলে আমরা সরকারকে কাঙ্ক্ষিত লক্ষ্যে নিয়ে যেতে পারবো না। রুদ্ধদ্বার সভার সমাপনী সেশনে সাংগঠনিক কর্মকাণ্ড ও দলীয় শৃঙ্খলা নিয়ে আলোচনার কথা রয়েছে, যেখান থেকে বিএনপির আগামী কাউন্সিল, অঙ্গ সংগঠনের নতুন কমিটি গঠন সহ সাংগঠনিক দিক নির্দেশনা দিবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। গণভোটের রায় এবং জুলাই সনদ বাস্তবায়নের জোর দাবি জানিয়েছেন প্রবাসীরা।
জাপান থেকে ফিরেই কথা বলেছেন বিরোধী দলীয় নেতা এবং জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। ভারতের প্রতি সব দল এবং ধর্মের মানুষের নিরাপত্তা নিশ্চিতের আহ্বানও জানিয়েছেন তিনি। বলেন, সীমান্ত হত্যাসহ পোষণ পর্যালোচনা করছে তার দল। দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে বলে অভিযোগ করেন ডক্টর শফিকুর। জাপান থাইল্যান্ড ৮ দিনের সফর শেষে ঢাকায় ফিরেছেন জামাতের আমির। বিমানবন্দরে সাংবাদিকদের তিনি জাপান সফরের বিভিন্ন দিক তুলে ধরেন। জানান, দেশে ক্যান্সার ইনস্টিটিউট ও হাসপাতাল করতে জাপানকে অনুরোধ জানালে তারা ইতিবাচক সাড়া দিয়েছে। জাপান বাংলাদেশকে নিয়ে অনেক চিন্তা করে। তারা একটা কথা বলেছে যে বর্তমান সংসদটা অতীতের গতানুগতিক সংসদের একটু ব্যতিক্রম আমাদের কাছে মনে হচ্ছে। থাইল্যান্ড সফরের সময় প্রবাসীরা জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়ন এবং জুলাই যোদ্ধাদের উন্নত চিকিৎসার দাবি জানিয়েছেন বলে জানান জামাত আমির। আমরা প্রবাসীদের সাথে যখন বসেছি, তারা বলেছে আমাদের অনেক প্রবলেম আছে, কিন্তু আমাদের একটা দাবি খুবই জোরালো, এটা হলো গণভোটের রায় যেন বাস্তবায়ন হয়। যখন দেখতে গেলাম আজকে আহতদেরকে, পঙ্গুদেরকে, এরা গলায় জড়াইয়ে ধরে বলল গণভোটের রায় আর জুলাই সনদ দুইটা যেন অক্ষরে বাস্তবায়ন হয়। কোনো ফাঁকিঝুঁকি চলবে না, সব কিছু আমাদের প্রত্যাশার আলোকে হতে হবে। পশ্চিমবঙ্গ সহ ভারতের কয়েকটি রাজ্যের নির্বাচন প্রসঙ্গে ডাক্তার শফিকুর রহমান বলেন, বিশেষ কোনো ধর্মকে যেন টার্গেট করা না হয়, সেজন্য দেশটির সরকারের দৃষ্টি আকর্ষণ করেন তিনি। ইসলাম ধর্মকে সেখানে আইডেন্টিফাই আলাদা করা হবে কেন? তাদের দেশের তো সংবিধান হলো ধর্মনিরপেক্ষ সংবিধান। সেই দেশে সকল ধর্মের মানুষের তার ধর্মীয় অধিকার, তার নাগরিক অধিকার ভোগ করার পূর্ণ এখতিয়ার আছে। দেশে ফিরে জামাত আমির আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির অভিযোগও করেন। জনসচেতনতা, প্রতিবাদ এবং সরকারকে তার দায়িত্ব পালনের জন্য আমরা চাপ দেব, এটা আমাদের দায়িত্ব। তানভীর মৌসুম, যমুনা নিউজ, ঢাকা। এদিকে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণে নেই বলে মন্তব্য করেছেন এনসিপির আহ্বায়ক এবং জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তার অভিযোগ, জুলাই সনদ আর সংস্কার বাস্তবায়ন ইস্যুতেও ছল চাতুরি করছে বিএনপি। সংস্কারের অচলাবস্থা এবং করণীয় নিয়ে রাজধানীর একটি হোটেলে আয়োজিত হয় এনসিপির সংলাপ। কূটনীতিবিদদের সামনে এনসিপি নেতারা তুলে ধরেন সংস্কারের প্রয়োজনীয়তা, সরকারের অবস্থান এবং এর বাস্তবায়ন না হওয়ায় তৈরি হওয়া অচলাবস্থা। এ সময় গাজীপুরে 5 জনকে গলা কেটে হত্যাসহ সাম্প্রতিক ঘটে যাওয়া ঘটনাগুলো বিষয়ে গণমাধ্যমের করা প্রশ্নের উত্তরে নাহিদ ইসলাম বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণে নেই, প্রতিষ্ঠানগুলোর সংস্কার হলেই পরিস্থিতি তৈরি হতো না। জানান, পাশাপাশি 11 দলীয় ঐক্যের রাজপথে শান্তিপূর্ণ আন্দোলনও চলবে। সংলাপে এনসিপি নেতারা আরও বলেন, সংস্কার নিয়ে সরকার ছলচাতুরি করছে, তাই রাজনৈতিক অবিশ্বাস তৈরি হচ্ছে। খুব স্পষ্টভাবে বলেছি যে সরকার বা বিএনপি একটা ছলচাতুরি করছে। তারা জুলাই সনদকে জুলাই আদেশ বা গণভোটের সাথে একটা বাইনারিতে নিয়ে গেছে এবং তার উপরে স্থান দিচ্ছে। আমরা আন্দোলন অবশ্যই পিসফুলি করব, আমরা আন্দোলন অহিংসভাবে করব এবং রাজপথে অলরেডি কর্মসূচি শুরু হয়েছে। কিন্তু এই কর্মসূচি কতটুকু বৃদ্ধি পাবে, কতটুকু কঠোর অবস্থানে যাবে, এটা তো নির্ভর করবে সরকার কতটুকু এই আন্দোলনের সাড়া দিচ্ছে অথবা তারা দাবিগুলো মেনে নিচ্ছে। গাজীপুরের কাপাসিয়ায় 5 জনের গলা কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে গৃহকর্ত্রী শর্মিন, তার ভাই এবং 3 সন্তানের লাশ উদ্ধার করা হয়। হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি চাপাতি ঘরের ভেতর থেকে উদ্ধার করেছে পুলিশ। প্রধান সন্দেহভাজন গৃহকর্তা ফুরকান ঘটনার পর থেকে পলাতক। অবশ্য জিজ্ঞাসাবাদের জন্য 2 জনকে আটক করেছে পুলিশ। এদিকে সন্দেহভাজন ফুরকানকে প্রধান আসামি করে অজ্ঞাতনামা 4 জনকে আসামি করে মামলা করেছে নিহতের পরিবার। কাপাসিয়া থেকে রিয়াজ রাহানের রিপোর্ট, ছবি তুলেছেন রাব্বি হোসেন। কাপাসিয়ার রাউতকোনা এলাকা, দোতলা বাড়ির ভেতরে 5 জনের মরদেহ, বাইরে স্বজনদের হাজারি। এ বাড়ির নিচতলায় স্ত্রী, 3 সন্তান নিয়ে বছরখানেক ধরে ভাড়া থাকতেন ফোরকান মিয়া নামের এক ব্যক্তি। পেশায় যিনি গাড়ি চালক, বাড়ি গোপালগঞ্জ। শনিবার সকালে থানায় গিয়ে 5 জনের মৃত্যুর খবর জানায় ফোরকানের স্ত্রী, নিহত শারমিনের এক স্বজন। ঘটনাস্থলে পৌঁছে নিচতলার এক ঘরের মেঝেতে শারমিনের 3 সন্তান ও ভাই এবং আরেক ঘরের জানালার গ্রিলের সঙ্গে বাঁধা অবস্থায় শারমিনের মরদেহ দেখতে পায় পুলিশ। সবাইকে ধারালো অস্ত্র দিয়ে হত্যা করা হয়েছে। আমার জীবনের লাইফ আমি এরকম বিকৃতভাবে কোনো লাশ দেখি নাই। মুখে কস্টিপ মারা, তারপর আপনার গলার মধ্যে নতুন হাড়, নতুন শাড়ি, চোখে উন্না বাঁধা। ছোট একটা শিশু বাচ্চা ছিল, ওই বাচ্চারে নাহের মধ্যে কি দিয়ে পরে মারছে।
নিহত শারমিনের স্বজনরা জানান, ভোরের দিকে শারমিনের ছোট ভাইয়ের স্ত্রীকে ফোন করে নিজেই 5 জনকে হত্যার কথা জানান ফোরকান। অভিযোগ করেন, অভিযুক্ত ফোরকান মিয়া প্রায়ই টাকার জন্য শারমিনকে মারধর করত। এ নিয়ে দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলছিল পরিবারটিতে। বলছে আমি সবগুলো মেরে ফেলছি, তখন মিশকাতের কিছু নাই, আমার আর পাবি না এই কথা বলে ও ফোন কাটি দিয়ে বন্ধ করতে। 1 বছর আগে ওই মেয়েরে ফোন ব্যবহার করতে দিত না, কারোর সাথে কথা বলতে দিত না, আর মারতো আর ওই টাকা আনতে পাঠাতো। স্বজন ও প্রতিবেশীরা অভিযোগ করেন, অভিযুক্ত ফোরকান মাদকাসক্ত ছিল। এ নিয়ে মাঝে মধ্যেই ঝগড়া বিবাদ লেগে থাকতো এই পরিবারে। যে দোষী তাকে দৃষ্টান্তমূলক শাস্তি দিক। পুলিশ জানায়, মরদেহগুলোর পাশে গোপালগঞ্জ সদর থানায় ফোরকানের দায়ের করা অভিযোগপত্রের কপি পাওয়া যায়, যদিও সেটি থানায় আদৌ জমা দেওয়া হয়েছিল কিনা তা নিশ্চিত হওয়া যায়নি। যেখানে অভিযুক্ত ফোরকান মিয়া স্ত্রীর বিরুদ্ধে টাকা নিয়ে ফেরত না দেওয়া সহ নানা অভিযোগ করেন। অত্যন্ত নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে এবং ঘটনাস্থল থেকে একটি চাপাতি পাওয়া গেছে। আমরা যেটা বুঝতে পেরেছি যে এই চাপাতি দিয়েই তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। ঘটনার প্রকৃত যেটা কারণ, কি কারণে আসলে এই ঘটনাটি ঘটেছে সেটা কিন্তু এখনো তদন্তাধীন। মরদেহগুলো ময়নাতদন্তের জন্য নেওয়া হয়েছে শহীদ তাজউদ্দিন মেডিকেলে। পলাতক ফোরকান মিয়াকে ধরতে এরই মধ্যে সম্ভাব্য সব জায়গায় অভিযান শুরু করেছে পুলিশ। তবে প্রশ্ন থেকে যায়, একটি বাসার মধ্যে স্ত্রী, শ্যালক এবং 3 সন্তানকে একে একে খুন করেছিলেন ফোরকান মিয়া, নাকি কেউ সহযোগী ছিলেন? সে প্রশ্নের উত্তর অবশ্য ফোরকান মিয়াকে গ্রেফতার ছাড়া পাওয়া যাবে না বলে মনে করছে পুলিশ। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, কাপাসিয়া, গাজীপুর। জুলাই গণঅভ্যুত্থানের ঘটনায় করা মামলার আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়ালেও গ্রেপ্তার না করার অভিযোগ উঠেছে উত্তরা পূর্ব পশ্চিম থানা পুলিশের বিরুদ্ধে। শনিবার ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর কাছে অভিযোগ করেন উত্তরার শহীদ পরিবারের সদস্যরা। থানায় চলমান মামলাগুলো তদন্ত সংস্থা যাচাই করবে বলে জানায় প্রসিকিউশন। তদন্ত প্রতিবেদন আদালতে জমা না দিয়ে প্রসিকিউশনের কাছে পাঠাতে নির্দেশ দেওয়া হয়। জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম হটস্পট ছিল রাজধানীর উত্তরা। সরকারি হিসেবেই এখানে শহীদ হয়েছে 73 জন, বেসরকারি হিসেবে যা 81, আর আহত ও গুলিবিদ্ধ হয় 250-এরও বেশি। শনিবার উত্তরার সেই স্পটগুলো পরিদর্শনে আসেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। এ সময় জুলাই গণঅভ্যুত্থানের নিহতদের পরিবার ও আহতদের তোপের মুখে পড়েন তিনি। তারা অভিযোগ করেন, আসামিরা প্রকাশ্য ঘুরে বেড়ালেও ধরছে না পুলিশ। আমরা খোঁজ দেওয়ার পরেও পুলিশ এসে সে চলে যাওয়ার পরে পুলিশ আসে। আর যারা দোষ করছে দোষীদের শাস্তি চাই আমি। যে কোনো বড় আসামি হলে যেন দ্রুত সময়ের মধ্যে অ্যাকশন নেয়। তবে আসামি না ধরার অভিযোগ উত্তরা পূর্ব থানার ওসি ঠেলে দেন পশ্চিম থানার দিকে। আর পশ্চিম থানার ওসি বললেন তাদের জানা নেই। এটা উত্তরা পশ্চিম থানার ইলেকশন ছিল, আমার নামে উত্তরা পূর্ব থানা কারণে এটা আমার জানা নাই। আপনাদের কাছে কোনো অভিযোগ নিয়েও যায়নি? না। পরে আসামিদের গ্রেফতারে উত্তরা জোনের সহকারী কমিশনার বরাবর নির্দেশনা দেন চিফ প্রসিকিউটর। এ সময় জুলাই গণঅভ্যুত্থানে ভুক্তভোগীদের পরিবারকে বিশেষ নিরাপত্তা দেওয়ারও নির্দেশনা দেন তিনি। একজন পারপেট্রেটর সে প্রকাশ্যে ঘুরে বেড়ায় এলাকায়, কিন্তু তাকে গ্রেফতার করা যাচ্ছে না। সেই কারণে তাৎক্ষণিকভাবে আমাদের যে তদন্তকারী কর্মকর্তা তাকে আমি নির্দেশনা দিয়েছি, স্থানীয় পুলিশ তাকে যেন সহযোগিতা করে এবং তাকে 1 সপ্তাহের মধ্যে গ্রেফতারের জন্য, তাকে পাওয়া সাপেক্ষে 1 সপ্তাহের মধ্যে গ্রেফতারের জন্য আমি নির্দেশনা দিয়েছি। জুলাই গণঅভ্যুত্থান ঘিরে থানায় দায়ের করা মামলাগুলোর তদন্তের অগ্রগতি প্রতিবেদন প্রসিকিউশনের কাছে পাঠাতে তদন্ত কর্মকর্তাদের নির্দেশ দেন আমিনুল ইসলাম। আমাদের আওতাধীন যে সব তদন্ত বা বিচার্য যে বিষয়গুলো আছে, এগুলো সাইমেলটেনিয়াসলি থানা পুলিশ যেগুলি করছে এগুলি সব আমরা তুলে নিয়ে আসব। পরে জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের নিয়ে গণশুনানি করেন প্রসিকিউশন টিম। আগামী 1-2 মাসের মধ্যেই উত্তরার মামলাগুলো 3 ভাগ করে তদন্ত প্রতিবেদন দাখিল করা হবে বলেও শহীদ পরিবারকে আশ্বস্ত করেন চিফ প্রসিকিউটর। রাব্বি হোসেন, যমুনা নিউজ, ঢাকা। নবদ্বীপে হাম পরিস্থিতিতে কমছে না হামের প্রাদুর্ভাব, থামছে না শিশু মৃত্যু। 24 ঘন্টায় আরও 9 জনের প্রাণহানির খবর জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এর মধ্যে বরিশাল এবং ঢাকায় মারা গেছে 6 শিশু। আক্রান্ত এবং মৃতের সংখ্যা বাড়তে থাকায় উদ্বেগ উৎকণ্ঠায় অভিভাবকেরা। হাসপাতালে অতিরিক্ত রোগীর চাপে 1 শয্যায় চিকিৎসা দিতে হচ্ছে একাধিক রোগীকে। আছে আইসিইউর সংকট। নিয়মিত টিকা অব্যাহত রাখা এবং পরিবারের মাঝে সচেতনতা বাড়ানোর পরামর্শ চিকিৎসকদের। এতটুকু শরীর অথচ সইতে হচ্ছে তীব্র যন্ত্রণা। হাম ও উপসর্গ নিয়ে হাসপাতালে কাতরাচ্ছে শিশুরা। যে বয়সে হাতে থাকার কথা খেলনা, সেই হাতে জায়গা হয়েছে সুই আর ক্যানোলা। ছোট্ট নাকে চেপে ধরে আছে অক্সিজেন মাস্ক।
স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী 24 ঘন্টায় হাম ও উপসর্গ নিয়ে প্রাণ গেছে আরও 9 শিশুর। এর মধ্যে বরিশালে মারা গেছে 3 জন, এছাড়া ঢাকায় 3, খুলনায় 2 ও সিলেটে প্রাণ গেছে আরও 1 শিশুর। মার্চের মাঝামাঝি থেকে এ পর্যন্ত মৃত্যুর সংখ্যা দাঁড়ালো 352 জনে। বাড়ছে রোগী আক্রান্তের সংখ্যাও। হামের জ্বর হচ্ছে লুন তিনলেহান দেখা এবার হাসপাতাল ভর্তি করছি, ডাক্তারে কইতেছে এটা হাম রোগ। জ্বর নিয়ে মেডিকেল আসার পর তারপরে হাম হচ্ছে 3 দিন পর, তারপর তো চিকিৎসা ডাক্তার চালাইতেছে। রাজশাহী, ময়মনসিংহ, রংপুর ও চট্টগ্রাম বিভাগেও প্রতিদিন ভর্তি হচ্ছে নতুন রোগী। বেশিরভাগ হাসপাতালে হামের জন্য খোলা হয়েছে আইসোলেশন ওয়ার্ড, তবে স্থান সংকুলান না হওয়ায় কেউ চিকিৎসা নিচ্ছে বারান্দায়, কেউ মেঝেতে। রোগী বেশি লাগে, সিট মিলেন না। দেখো বেডও 2 জন হরে দেবো, আমার বেডও দিতে হয়েছেন আর আমার খুঁজে তুইছেন। সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা বাড়লেও অভিভাবকদের আতঙ্কিত না হওয়ার আহ্বান চিকিৎসকদের। শিশুদের সুরক্ষা নিশ্চিতে টিকাদান ও ভিটামিন সমৃদ্ধ খাবার খাওয়ার পরামর্শ তাদের। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর লক্ষ্যে ভিটামিন সমৃদ্ধ খাওয়া, একই সাথে সকল শিশুকে আমরা রুটিন ইপিআইয়ের মাধ্যমে 9 মাস পূর্ণ হলে প্রথম ডোজ হামের টিকা, 15 মাস পূর্ণ হলে দ্বিতীয় ডোজ হামের টিকা প্রদান করে থাকি। রোগীর সেবার ক্ষেত্রে আসলে কোনো কমতি হবে না আমরা আশা করি। আমাদের সিস্টার ডাক্তাররা মাইকভাবে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। এদিকে হামের সংকট মোকাবেলায় সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক। আর স্বাস্থ্য সচিব বলেন, অন্তর্বর্তী সরকারের আমলে টিকা সংগ্রহের গাফিলতির ব্যাপারে তদন্ত করছে সরকার। আজকে যে হামের যে প্রাদুর্ভাবের যে ঘটনা ঘটছে, আমাদের ইমিউনিটি গ্যাপ তো আছে, সাথে ভ্যাকসিনেশনের সমস্যা ছিল, আমাদের স্টকের সমস্যা ছিল, সেটা আমরা বিভিন্ন মিডিয়াতে দেখেছি। এই কয়েকটা বিষয় মিলে আসলে এখন 9 মাসের কমে শিশুরা আক্রান্ত হওয়ার রেটটা বেশি। এই প্রাদুর্ভাব আগামী দিনে যেন আমরা যে কর্মপরিকল্পনার মাধ্যমে এগিয়ে যাচ্ছি, সেটির মাধ্যমে যেন আমরা আমাদের শিশুদেরকে রক্ষা করতে পারি। হামের প্রাদুর্ভাব ও উত্তরণের পথ নিয়ে আয়োজিত এই গোলটেবিলে আলোচনায় সংকট সমাধানের পাশাপাশি দীর্ঘমেয়াদী পদক্ষেপের তাগিদ দেন বিশেষজ্ঞরা। পরামর্শ এবং সবগুলো নিয়ে আমাদের শামস তাবরিজ উচ্ছ্বাস, যমুনা নিউজ। নিখোঁজ হবার 1 মাস পর যশোরে বসতঘরের মাটি খুঁড়ে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় এক দম্পতি সহ 4 জনকে আটক করা হয়েছে। শনিবার সন্ধ্যায় শার্শা উপজেলার বসতপুর গ্রামে অভিযান চালিয়ে মরদেহটি উদ্ধার করে পুলিশ। নিহত ইকরামুল কবির বেনাপোল পোর্ট থানার দক্ষিণ বারোপোতা গ্রামের বাসিন্দা। পুলিশ জানায়, বসতপুর গ্রামের আল ফারাদের স্ত্রী মুন্নি আক্তারের সাথে ইকরামুলের দীর্ঘদিনের সম্পর্ক ছিল। সেই সম্পর্কে জেরে গত 8 এপ্রিল কৌশলে তাকে বাড়িতে ডেকে নেওয়া হয়। পরে ঘুমের ওষুধ খাইয়ে অচেতন করে গলায় রশি পেঁচিয়ে হত্যা করা হয়। হত্যার পর মরদেহ তাদের বসতঘরের মেঝের নিচে পুঁতে রাখা হয়। দীর্ঘদিন নিখোঁজ থাকার পর পরিবারের মামলার তদন্তে আটক আল ফারাদের দেয়া তথ্যের ভিত্তিতে পুলিশ মরদেহটি উদ্ধার করে। এই ঘটনায় আল ফারাদ, তার স্ত্রী মুন্নি আক্তার, কাকলি আক্তার ও ফজলুর রহমানকে আটক করেছে পুলিশ। নানা নাটকীয়তার পর অবশেষে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন সুপারস্টার থালাপতি বিজয়। নির্বাচনী ফল প্রকাশের 4 দিনের রাজনৈতিক অচলাবস্থার অবসান ঘটিয়ে অবশেষে আনুষ্ঠানিকভাবে ভারতের তামিলনাড়ুর মসনদে বসতে যাচ্ছেন তিনি। শনিবার রাজ্যের গভর্নর আরভি আরলেকার সঙ্গে সাক্ষাৎ করে সরকার গঠনের আনুষ্ঠানিক দাবি জানিয়েছে তার পার্টি টিভিকে। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, গভর্নরকে 121 জন বিধায়কের সমর্থনপত্র জমা দিয়েছে থালাপতি। এ সময় তিনি রাজ্যের গভর্নরকে সরকার গঠনের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানিয়েছেন। রোববার বিকেলেই হতে পারে শপথ অনুষ্ঠান। দর্শক, এই ছিল আমাদের আজকের যমুনা নিউজের আয়োজন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে।